সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে 10 জেলায় মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যেসব রাজনৈতিক মামলা হয়েছে সেগুলো নিয়ে যাচাই বাছাই চলছে। এগুলো থেকে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য এই সংক্রান্ত কমিটি কাজ করছে। এর আগে 20 জেলায় মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রম শুরু হয়। সারা দেশে বিচারাধীন 45 লাখ মামলার মধ্যে অন্তত 25 লাখ মামলা এই কার্যক্রমের মাধ্যমে সরকার কমিয়ে আনতে চায় বলেও তিনি জানান। রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে একটি কমিটি হয়েছে জাতীয় পর্যায়ে, যেখানে আইনমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করেন। বাট এই প্রক্রিয়ায় আসতে হলে প্রথমে দরখাস্ত করতে হবে জেলা প্রশাসকের কাছে, এবং দরখাস্তের মধ্যে মামলা এবং মামলার সাথে শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। তবে এখানে দুইটা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা, কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে এসে রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। সাইবার বুলিং এবং অপপ্রচার বন্ধে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন দেয়া হবে বলেও তিনি জানান। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, সরকার এ নিয়ে কঠোর বার্তা দিতে চায় বলেই যুগোপযোগী আইন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যেহেতু নাই, নিজকে এই ব্যাপারগুলো আসলে সবাইকে একটু বুঝে করতে হবে। আমরা খুব দ্রুত এটা করব এবং আপনারা নিশ্চিত থাকুন, ডিসইনফরমেশন বিশেষ করে সাইবার বুলিং বিশেষ করে এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে, এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে, এমন একটি আবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল সূত্র বলছে, সেখানে তাকে গ্রেপ্তার দেখানোর কথা উল্লেখ করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর শুনানি হবে। তবে প্রসিকিউশন জানিয়েছে, মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার এবং বিচারের সব প্রস্তুতি শেষ হয়েছে। শুরু হয়েছে তদন্ত। গেল কয়েকদিনের তদন্তের স্বার্থে তাকে জিয়াউর রহমানের হত্যাস্থলে নিয়ে যাওয়া হয়। আরেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর কথোপকথনের সূত্র ধরে গত বৃহস্পতিবার ৪৫ বছর পর বনানী থেকে গ্রেপ্তার হন মোজাফফর হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানী নয়াপল্টনে এক দোয়া মাহফিলে তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে এখনও নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে। বঞ্চিত নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। আগামী বছরের জন্য পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার সরকারি ব্যবস্থাপনায় 2টি এবং বেসরকারি মাধ্যমে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে খরচ হবে ন্যূনতম ৫,০৫,৬৪৮ টাকা আর বেসরকারিভাবে ৫,১৩,৬৪৮ টাকা। দর্শক, এ বিষয়ে একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, পরবর্তীতে সেটা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব। পরবর্তী খবরে চলে যাচ্ছি। মাইলস্টোন ট্র্যাজেডির শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী এবং শিক্ষকদের স্মরণে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে
জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। এ সময় ডাক্তার জুবাইদা রহমান আরও বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির সময়কার ভূমিকা রাখা সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে জাতি। মানবতার সেবায় এগিয়ে আসতে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করার আহ্বান জানান সংস্কার চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। এর আগে আলোচনায় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। সকালে একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনে সরকার পাশে থাকবে। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার বিষয়ে এই মুহূর্তে কথা বলছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সংরক্ষিত সেটা হচ্ছে ডিজিএফআই কমপ্লেক্সের ভিতরে কচুক্ষেতে ক্যান্টনমেন্টের ভিতরে একটা আয়নাঘর, র্যাব 1-এ একটি টিএফআই সেল, আরেকটি আছে আমাদের ডিবি কার্যালয়ে। এরকম সেগুলো আমরা পরিদর্শন করার জন্য মাননীয় ট্রাইব্যুনাল একে আমরা একটি আবেদন করি। আপনারা জানেন আমাদের প্রচলিত আইনে আমাদের মানে ডোমেস্টিক লতে 539(b)তে এই প্রভিশনটা আছে। রুল স্ট্যাটিউটের রুল 7 এবং রুল 73-তে সেই প্রভিশন আছে যে ট্রাইব্যুনালের বিচারক মহোদয়গণ তারা কোনো ঘটনাস্থল মামলার স্বার্থে তারা পরিদর্শন করতে পারেন। পৃথিবীতে এরকম রুয়ান্ডা ট্রাইব্যুনালে এবং যুগোস্লাভিয়া ট্রাইব্যুনালে এরকম দুইটি ঘটনা আছে। সেখানে ট্রাইব্যুনাল সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন এবং সেইটি মেমোরেন্ডাম হিসাবে নিয়ে সেটি বিচারের কাজে ব্যবহৃত হয়েছে। আমরা সেই নজির উপস্থাপন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদনটি বিবেচনা করেছেন। ট্রাইব্যুনাল এক সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন এবং নিয়মটি হচ্ছে যে এই পরিদর্শনের ক্ষেত্রে সম্ভবত তারা আমাদেরকে নোটিশ করবেন এবং যদি আসামি পক্ষের কেউ যদি যেতে চান তাদেরকেও নোটিশ করবেন এবং যৌথভাবে সেই পরিদর্শন কার্যটি সম্পন্ন হবে। সেটি মঞ্জুর হয়েছে। যে কোনো দিন তারিখ ঠিক হবে, তারিখ ঠিক হলে আপনাদেরকেও আমরা অবহিত করব। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে ট্রাইব্যুনাল 2-তে মেজর মুজাফফর হোসেন নামে একজন ব্যক্তি অতি সম্প্রতি গ্রেফতার হয়েছে। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি যে তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমাদের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এর আগে 1/11-র অন্যতম কুশীলব মাসুদউদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিস কেসে তাকে গ্রেফতার করা হয়েছিল। সেখানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, সেই তদন্ত সংস্থা মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন করার সময় তারা জানতে পারেন তার একজন পিএ ছিল। সেই পিএর কল রেকর্ডের সূত্র ধরে তিনি জানতে পারলেন যে মাসুদউদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম, যে এই পিএ এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ডু নামীয় ওই ফেক ব্যক্তি তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই সূত্র ধরে এই জন্ডু নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী। সেখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর
এই মাসুদউদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মুজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসেছেন এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার একটা সুসম্পর্ক ছিল। এবং আপনারা জেনে থাকবেন যে মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তৎকালীন সরকার প্রধানের একটি সুসম্পর্ক ছিল এবং 2-3টি নির্বাচনের মধ্যে নানান সমীকরণে তার সাথে এক ধরনের ষড়যন্ত্র ছিল। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। সেই কারণে আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, 1-11 সাথে তার সংশ্লিষ্টতা আছে এবং আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে তাকে গ্রেফতার দেখানোর জন্যে। এবং গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। আপনাদেরকে এইটুকুন বলি, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। মাসুদউদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে, এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকতে পারে। তো এই সবগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে অবহিত করতে পারব। আদালত আজকে ট্রাইব্যুনাল 2 আদেশ দিয়েছেন আগামী 23/7/26 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার 10টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। আচ্ছা, এখানে একটা বিষয় দাঁড়াচ্ছে যে উনি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওই পার্টের বিচারটা হবে সেনা আইন আর এখানে হবে মানবতা বিরোধী অপরাধের মধ্যে কোনো কনফ্লিক্ট? নো, কোনো কনফ্লিক্ট নাই। ওইটা তো হচ্ছে যে দুইটা অপরাধ আলাদা আলাদা। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে তার যে সম্পৃক্ততা সেটি সেনা আইনে বিচার হবে এবং সেখানে তার আলাদা রায় হবে। আমাদের বিষয়টা হচ্ছে যে এই 16 বছরে তৎকালীন সরকারের সাথে তার সম্পৃক্ততা কি, মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার কি সম্পৃক্ততা ছিল এবং তিনি একজন পলাতক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি পার্শ্ববর্তী দেশে যাওয়া আসা, বাংলাদেশে মাসুদউদ্দিন চৌধুরীর মতো একটা বিতর্কিত ব্যক্তির সাথে তার যে এই যে সংশ্লিষ্টতা এবং নানান মানবতা বিরোধী অপরাধ যখন বাংলাদেশে সংগঠিত হচ্ছিল, ঠিক সেই সময়ে তার যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে আমাদের একটি ইনভেস্টিগেশনের প্রয়োজন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার বিষয়ে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি সেখানেই ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে এক দোয়া মাহফিলে তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে এখনও নানা ধরনের চক্রান্ত চলছে। বঞ্চিত নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। আজকে মেজর মুজাফফর সে 45 বছর কিভাবে টিকে থাকলো? আপনার কিছু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মুজিব মার্ডারের একজন ব্যক্তিকে ধরিয়ে দিলেন, তাহলে মুজাফফর থাকলো কিভাবে? এটা আজকে জাতির প্রশ্ন, সবার প্রশ্ন। দর্শক, কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম আগামী বছরের জন্য পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার সরকারি ব্যবস্থাপনায় 2টি এবং বেসরকারি মাধ্যমে
একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে খরচ হবে ন্যূনতম ৫,০৫,৬৪৮ টাকা, আর বেসরকারিভাবে ৫,১৩,৬৪৮ টাকা। ২৪,০০০ টাকা বিমান ভাড়া কমানোর পরও এবছরের চেয়ে বেড়েছে হজের খরচ। শারমিনীরা রিপোর্টে বিস্তারিত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ই মে পবিত্র হজ হতে পারে। মঙ্গলবার সেই হজ প্যাকেজ ঘোষণা করলেন ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী জানান, এবার সরকারি মাধ্যমে ২টি ও বেসরকারি মাধ্যমে একটি সহ মোট ৩টে ক্যাটাগরিতে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ ১-এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং হজ প্যাকেজ ২-এর জন্য খরচ ধরা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা। বেসরকারিভাবে প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫,১৫,০০০ টাকা। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে ২৪,৮৩০ টাকা কমানো হয়েছে, মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে ১,৩০,০০০ টাকা। সরকারি মাধ্যমে আমরা 2টি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ 1 ও হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারেম শরীফের বহির্চত্বর হতে সর্বোচ্চ 3 কিলোমিটারের মধ্যে, মদিনা মসজিদে নববী থেকে 1 কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এ সময় বিগত সরকারের আমলের চেয়ে বিমান ভাড়া কমেছে বলে দাবি করেন মন্ত্রী। তবে সৌদি মুদ্রার দাম বৃদ্ধি এবং খাবারের দায়িত্ব দেশটির সরকারের কাঁধে নেওয়ায় মূল প্যাকেজের দাম বেড়েছে বলে জানায় মন্ত্রণালয়। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। আমার কথা হলো, আপনারা একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে, একটা দেশ দেখান। নভেম্বরে চুক্তি হলে কতজন আমাদেরকে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার, কতজন আমাদের কোঠা দেয়, সেই কোঠার উপরে নির্ধারিত হবে যে কত হাজি যাবে। চলতি বছরের ৪ সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ হবে, আর আগামী বছরের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। শারমিনীরা, ৭১, ঢাকা। আবারও মাইলস্টোন ট্র্যাজেডির খবর। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছরে নিহতদের স্মরণ এবং আহতদের প্রতি সংহতি জানাতে 2 দিনের কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে দুর্ঘটনাস্থল সবার জন্য খোলা রাখা হয়েছে। সকালে ক্যাম্পাসে নিহত শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি নিহতদের ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা এবং বিভিন্ন বার্তা প্রদর্শন করা হয়। সহপাঠীদের স্মৃতিচারণায় উঠে আসে বন্ধু এবং স্বজনকে হারানোর বেদনার কথা। বিকেলে স্কুল শাখার আয়োজনে স্মরণ সভা হবে। এতে নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত থাকবেন। এছাড়াও শিক্ষার্থীদের স্মরণে উত্তরা সহ মাইলস্টোনের মোট 16টি শাখায় একদিনের ছুটি দেওয়া হয়েছে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডির 1 বছর পূর্ণ হলেও আলোর মুখ দেখেনি এখনো পর্যন্ত তদন্ত রিপোর্ট। অন্যদিকে তাসনিয়া তানভীরদের হারিয়ে স্বজনদের জীবনে এখন কেবলই শূন্যতা। আর বেঁচে যাওয়া নাভিদ, আরমান আর রূপাদের জীবন পোড়া ভবনের মতোই ধূসর। ঘটনার সুষ্ঠু বিচার এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা নিশ্চয়তা না পেয়ে ক্ষোভে ক্ষতিপূরণও নেয়নি ভুক্তভোগী পরিবারগুলো। শাহনাজ শারমিনের প্রতিবেদনে বিস্তারিত। কালচে হয়ে যাওয়া দেয়াল আর পুড়ে যাওয়া জানালার গ্রিল, 1 বছর আগের সেই ভয়াবহ মুহূর্তের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনটি। কিন্তু এই ভবনের চেয়েও বেশি পুড়েছে কিছু নিষ্পাপ শৈশব আর কৈশোর। ছোট নাভিদের সাইকেলটিতে এখন ধুলোর আস্তরণ। যে পাখিগুলোকে সে পরম যত্নে খাওয়াতো, আজ তাদের দিকে ফিরেও তাকায় না সে। স্কুলও পাল্টেছে। সেই দিনের আতঙ্ক নাভিদকে এতটাই তাড়া করে যে পুরনো স্কুলে ফিরতে ভয় পাচ্ছিল সে। বাধ্য হয়ে বোন নায়রা সহ নাভিদকে অন্য স্কুলে ভর্তি করিয়েছেন অভিভাবকরা। নাভিদের প্রতি মুহূর্ত হচ্ছে স্ট্রাগল করতে হয়, সবকিছু ফেস করতে হয়। ইভেন তার স্কুলটাও চেঞ্জ করতে হয়েছে, কারণ তার সাথের বন্ধুগুলো সব মারা গিয়েছে। সে ওখানে গিয়েছে 1-2বার, কিন্তু ওই স্মৃতিগুলো তাকে তাড়া করে।
তবে যারা বেঁচে ফিরেছে তাদের যেতে হচ্ছে ক্লান্তিকর দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্য দিয়ে, যা অত্যন্ত ব্যয়বহুল। অনেক প্রতিশ্রুতি থাকলেও 1 বছরে মেলেনি সুনির্দিষ্ট সমাধান। ক্ষোভ আর অভিমানে সরকারের দেওয়া নামমাত্র ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছেন নিহত ও আহতদের পরিবার। ও তো বাবা নেই, এখন সরকার থেকে তো কিছু করলো না আমাদের জন্য। মানে লং টাইম যে চিকিৎসাটা দরকার, ওর চিকিৎসাটা যেন প্রপার ভাবে হয়। সরকার বলেছে যে আহতদের জন্য 5 লাখ আর নিহতদের জন্য হচ্ছে 20 লাখ এককালীন, যেটা 4 জন শুধু বলেছে যে হ্যাঁ আমরা নিব, আর আমরা বাকি সব না বলেছি। এই চিকিৎসা কতটা দীর্ঘ ব্যয়বহুল ধারণা দিলেন একজন চিকিৎসক। যদি আমরা ফলো আপের বিষয়টা থাকে, ফলো আপ ট্রিটমেন্টের বিষয়টা থাকে, সেটা প্রায় 2 বছর মিনিমাম চালাতে হয়। কারোর জন্য এটা আরো দীর্ঘমেয়াদী হয়। দুর্ঘটনার পরও যে শিক্ষার্থীরা স্কুল পরিবর্তন করেনি, এক বুক হাহাকার নিয়ে ফিরতে হয়েছে তাদের চেনা আঙ্গিনায়। যেমন তাসিন, যার পাশে নেই প্রিয় বোন তাসনিয়া। অলমোস্ট বন্ধুর চেয়েও বেশি ছিল বলতে গেলে। মানে প্রত্যেক দিন রাত্রে আমাদের হোমওয়ার্ক শেষ করে, পড়ালেখা শেষ করে লুডো খেলতাম, নাহলে উনো খেলতাম। আসলে এখন আর ওইগুলা কারোর সাথে, আমার সাথে আর কেউই খেলবে না। নিহত তানভীরের বাবা প্রতিদিন স্কুলে আসেন তার ছোট ছেলেকে নিতে। হারিয়েছেন সন্তান, কিন্তু মেলেনি বিচার। জনস্বার্থে যে রিট হয়েছে, জয়নাল আবেদিন স্যার রিট করেছে, এই রিটের বাস্তবায়নটা আমরা চেয়েছি। তদন্ত রিপোর্টের 2টা আসছে, আসলে সবগুলো প্রকাশ হয়নি। ট্র্যাজেডির 1 বছর পেরোলেও মেলেনি তদন্ত কমিটির কোনো রিপোর্ট। এই গাফিলতির বিষয়ে তদন্ত কমিটির প্রধানের সাথে 71 যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। রিপোর্ট জমা দেওয়া হয়ে গেছে বেশ আগে, এটা অনেকদিন হয়ে গেছে, মনে নাই এগুলো সব কিছু। এটা যেন একটা সন্তোষজনক পর্যায়ে যেন সরকার তাদের ক্ষতিপূরণ দেয়, এ ব্যাপারে তাদের যে আগ্রহ, এটা নিয়ে আমরা মাইলস্টোন কর্তৃপক্ষ যোগাযোগ করে যাচ্ছি এবং আনুষ্ঠানিকভাবেই পত্র বিনিময় চলমান আছে। প্রশ্ন একটাই, আর কতদিন ধুলো জমে থাকবে নাভিদের সাইকেলে? পোড়া ভবন পোড়াবে সন্তানহারা বাবা মায়েদের। স্কুল ব্যাগে খাতা বই আর টিফিন বক্সের সাথে যেই স্বপ্নেরা এই ক্যাম্পাসে আসতো, এক নিমেষের আগুনে তা থেমে গেল। তদন্ত কমিটি গঠিত হয়েছিল বরাবরের মতোই, কিন্তু নথিপত্রের আড়ালেই তা রয়ে গেল। ঘোষিত অনুদান প্রত্যাখ্যান করেছে পরিবারগুলো। এখন তারা শিশুদের দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা আর ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে সরকারের কাছে। শাহনাজ শারমিন, 71, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইন এবং আচরণ বিধিমালার সংশোধনী চূড়ান্ত করতে কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন। এ বৈঠকেই চূড়ান্ত হতে পারে ইউনিয়ন পরিষদের আচরণবিধির প্রস্তাবিত সংশোধনী। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এই সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় 4 নির্বাচন কমিশনার এবং ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। কমিশন সভায় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা এবং ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সরকারকে অনুরোধ জানানোর প্রস্তাব চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। একইভাবে ইউনিয়ন পরিষদ আচরণ বিধিমালার সংশোধনীও চূড়ান্ত হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে চলা সভার আরো খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আপনি সকাল থেকেই নির্বাচন কমিশনের এই সভার বিভিন্ন খবরাখবর জানাচ্ছেন। সবশেষ আসলে কি কি ধরনের নির্দেশনা দেয়া হয়েছে বা এই সভা থেকে আসলে কি কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। নুসরাত, সকাল 11টায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের 12তম সভা শুরু হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু সভাটি মুলতবি করা হয়েছে, অর্থাৎ বিরতি চলছে এবং বিকেল 3টায় সভাটি আবারও শুরু হবে। এবং যেহেতু সভাটি শেষ হয়নি, এখনও কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশন থেকে অফিসিয়ালি কোনো ব্রিফ করা হয়নি। তবে এখন পর্যন্ত আমরা কমিশন সূত্রে যেমনটি জানতে পেরেছি, বেশ কিছু আইন বিধি এবং আচরণ বিধিতে কিন্তু পরিবর্তন আসতে যাচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচন। এবং আপনি জানেন যে আসলে এটি এবার নির্দলীয় নির্বাচন হবে এবং নির্বাচন কমিশনও চাচ্ছে যে বিগত সময়ের তুলনায় সামনের যে নির্বাচনগুলো হবে স্থানীয় সরকার
কিছু পরিবর্তন আনতে। সেখানে রয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি যে অলাভজনক প্রতিষ্ঠান বা যারা লাভজনক প্রতিষ্ঠানে থাকবে এবং এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু সেখান থেকে নির্বাচন করতে পারবে না, এমন একটি প্রস্তাব আনা হবে। এবং পাশাপাশি যারা নৈতিক স্খলনের জায়গা সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে চার্জশিট থাকলে সে নির্বাচন করতে পারবে না, এমন একটি বিধান আনা হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এর পাশাপাশি সংসদ নির্বাচনের মধ্যে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন বলছে যে এটি আসলে স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু সংজ্ঞাটি স্পষ্ট করেনি, এই বিষয়গুলো কিন্তু আসলে স্পষ্ট করার প্রস্তাব দেওয়া হবে সরকারকে। এবং সংসদ নির্বাচনের মতো কিন্তু এখানেও পোস্টার নিষিদ্ধ করার কথা নির্বাচন কমিশন ভাবছে। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে সভা হচ্ছে, এবং সভা শেষ হলে আমরা চূড়ান্ত জানাতে পারবো যে আসলে আর কোন কোন বিষয় নির্বাচন কমিশন সরকারকে এই বিষয়গুলো তো জানাতে যাচ্ছেন। এবং এই বিষয়গুলো যখন সরকারের কাছে জানানো হবে, সরকার অনুমোদন দিলে এই আইনগুলো আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসলে কিন্তু চূড়ান্ত করা হবে। নুসরাত। ধন্যবাদ ফারজানা আপনাকে। দর্শক, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারজানা আক্তার। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেকটা একই ধরনের অবস্থানে যুক্তরাষ্ট্র এবং ভারত। যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক বলছেন, চীনের সাথে খুব বেশি মাখামাখি ওয়াশিংটনকে ভুল বার্তা দিতে পারে। আর ভারতীয় বিশ্লেষকের অভিমত, সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। তবে ওয়াশিংটন, দিল্লি আর বেইজিংয়ের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক কিভাবে রাখবে বাংলাদেশ, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। সুফিয়ান ফারাবির প্রতিবেদনে বিস্তারিত। প্রধানমন্ত্রীর চীন সফরে দেশটির সঙ্গে সম্পর্কের ধরন উন্নীত হয়েছে ভবিষ্যতের অংশীদারিত্ব পর্যায়ে, যা চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা। সে সফরের সম্পর্ক আরও জোরদার করতে স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। মালয়েশিয়ার পরই প্রধানমন্ত্রী চীনে যাওয়ার বিষয়টি ছিল অত্যন্ত স্বাভাবিক, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা, যদিও এই নিয়ে ঘরে বাইরে আলোচনা কম হয়নি। আপনারা জানি যে বাংলাদেশের এখন যেরকম ইকোনমিক কন্ডিশনটা, সেটাকে স্টেবিলাইজ করা হবে প্রাইম মিনিস্টার তারেক রহমানের ফার্স্ট প্রায়োরিটি। তো উনি যা যা সাপোর্ট পেতে পারেন, ওনাদের সঙ্গে যাদের কন্টিনিউড এনগেজমেন্ট আছে, যাদের সঙ্গে স্ট্রং পার্টনারশিপ আছে, তাদের সঙ্গে তো তারা কাজ করবে। তো চায়না অফকোর্স ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আই উড সে, নেইবার ফর বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চায়না সফর আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। বিগত দিনে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অনেক পরিবর্তন এসেছিল, তবে একটি জায়গায় কোনো পরিবর্তন হয়নি, সেটি হলো চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতা। সব সরকার এই বিষয়টি একইভাবে দেখেছে, এমনকি অর্থনৈতিক এবং নিরাপত্তা সহায়তা জোরদার হয়েছে। সুতরাং তার সফর আমার কাছে একেবারেই স্বাভাবিক মনে হয়েছে। বাংলাদেশের জন্য চীনের সঙ্গে সম্পর্কের বাস্তবতার কথা তুলে ধরে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, তবে বেইজিং এর সঙ্গে অযাচিত উষ্ণতা ভুল বার্তা দিতে পারে। এটা সত্য যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর চায়না যাওয়ার সিদ্ধান্তের মাধ্যমে ওয়াশিংটনে খুব ভালো বার্তা দেয়নি। সফরটি যেন তেন সফর ছিল না, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সামরিক, প্রতিরক্ষা ও বাণিজ্যিক যোগাযোগের বিষয়ে আলোচনা হয়েছে। খুব স্বাভাবিকভাবে ওয়াশিংটন এগুলো ততটা চমৎকার ভাবে নিবে না। আমাদের যেটা কনসার্ন, সেটা মানে খুলে বলাই ভালো, যে আমরা আশা করছি, কারণ দেখুন একটা বিএনপির সাথে তো একটা হিস্ট্রির একটা ব্যাপার আছে। 2001-2006 যখন আমাদের মানে আমরা জানতাম যে অনেক এক্সটার্নাল পাওয়াররা চেষ্টা করেছে ইন্ডিয়ার ইন্টারেস্ট মানে ব্যাঘাত করতে ফ্রম বাংলাদেশি সয়েল অল থ্রু বাংলাদেশ। তো আমাদের একটাই সেটা মনে মনে সবসময় একটাই ক্রাইটেরিয়া, যে বাংলাদেশ যাতে কখনো কোনো এক্সটার্নাল পাওয়ারকে সেই জায়গাটার আওয়ার না করে দেয়। ইনফ্যাক্ট আই উড সে তারেক রহমান কিন্তু এটাও উনি বলেছেন যে বাংলাদেশ কখনোই নিজের থেকে কখনো কিছু ইন্ডিয়ার প্রতি কিছু এগেনস্ট কোনো অ্যাক্টিভিটি করবে না, আর কোনো এক্সটার্নাল কাউকে করতে। এটা তো একটা অসম্ভব স্ট্রং পজিশন, এন্ড আই উড সে আ ভেরি পজিটিভ মানে স্টেটমেন্ট টুয়ার্ডস ইন্ডিয়া। সো সেই হিসাবে মানে সেই কনসার্নটা যদি আমার মনে হয় না চায়না ভিজিট বা চায়নায় যা যা আমরা পার্টনারশিপ দেখছি, ধরুন মানে নানা এমওইউ সই হয়েছে, সেটা নিয়ে ওরকম কিছু চিন্তার জায়গায় কিছু ওরকম দেখছি না। ভারসাম্যপূর্ণ কূটনীতির এই কৌশল ও আন্তর্জাতিকভাবে স্বচ্ছ এবং সুষ্ঠু স্বীকৃতি পাওয়া বিগত নির্বাচন ঢাকার সামনে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ভূমিকা রাখার সুযোগ তৈরি করে দিয়েছে। তবে আটলান্টিক কাউন্সিলের রেসিডেন্ট ফেলো
মাইকেল কোগেলম্যানের মতে এই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে তারেক রহমানের সরকার তা নির্ভর করছে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলার উপরই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে প্রথমে দেশের সংকটগুলো মোকাবেলা করতে হবে। আর বিএনপি ঐতিহাসিকভাবে সংস্থাগুলোর উপর বিশেষ জোর দেয়, যেমন সার্ক। গত 1 বছরে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বেশ জোরালো হয়েছে। আমার বিশ্বাস ভারতের সঙ্গেও এটি থাকবে। নেপাল, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ চুক্তি রয়েছে। প্রধানমন্ত্রী অবশ্যই এটি অব্যাহত রাখতে চাইবেন। সুতরাং বাংলাদেশের ভেতরে সংকট মোকাবেলা এবং পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এর মাধ্যমে কিভাবে তিনি নিজের গুরুত্ব তুলে ধরবেন এ বিষয়ে মন্তব্য করতে আরও একটু সময় দরকার। তার মতে আঞ্চলিক বিষয়গুলোতে চমৎকার ভূমিকা রাখার সম্ভাবনা যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে, তেমনিভাবে সে তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রীও। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। বাংলাদেশে পোশাক কারখানায় একের পর এক বিনিয়োগ করছে চীনা ব্যবসায়ীরা। রপ্তানিমুখী গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, বন্ধ অথবা বন্ধ হওয়ার পথে এমন কারখানাতেই চীনারা বিনিয়োগ করছে। এতে কিছুটা হলেও কর্মসংস্থান সুরক্ষিত থাকছে। যদিও চীনা বিনিয়োগ নিয়ে ভিন্ন মত খোদ দেশীয় উদ্যোক্তাদের। জাহিদুল ইসলামের প্রতিবেদন। প্রায় 350 কারখানা বন্ধ রয়েছে অথবা বন্ধ হওয়ার পথে এমন কারখানাতে বিনিয়োগ করে মেড ইন বাংলাদেশ ট্যাগ লাগিয়ে শুল্কমুক্ত সুবিধায় পোশাক রপ্তানি করছে চীনা ব্যবসায়ীরা। অর্ডার কিন্তু তারা নিয়ে আসছে বাইরের কাছ থেকে, ওয়ার্কিং ক্যাপিটাল তারা নিয়ে আসছে এবং তারা ওয়ার্কারদের বেতন সমস্ত টাকাটা তারা বাইরের থেকে জোগাড় করছে। এখানে আমরা প্রযুক্তি ট্রান্সফার হচ্ছে, আমরা তাদের কাছ থেকে শিখতেছি। চীনা বিনিয়োগে সচল থাকলেও দেশি মালিকদের কারখানা কেন বন্ধ হচ্ছে খতিয়ে দেখার আহ্বান গার্মেন্টস খাতের উদ্যোক্তাদের। ৬০,০০০ কোটি টাকার একটা পলিসি সাপোর্ট দিয়েছে, তারপর BRPD 7-এ যে আমাদের রিশিডিউলিং এর ব্যবস্থাটা করেছে। এই রকমের সাপোর্টগুলো যদি আরো আগে থেকে আসতো তাহলে কিন্তু আমার বিশ্বাস যে এই ফ্যাক্টরি বন্ধ হওয়ার যে একটা ট্রেন্ড, এটা কিন্তু কিছুটা হলেও কম হতো। এই শ্রমিকদের চাকরি আস্তে আস্তে হারাইতে হচ্ছে। ওদের টেকনোলজি ইউজ করছে, আমাদের ব্যাকলিঙ্কেজ ফ্যাক্টরিগুলো আর নাই। ওদের প্রত্যেকটা জিনিস ওদের থেকে আনতে হয়। শুধু চাইনিজদের অর্ডারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। বিশ্বতে আর যত মার্কেট আছে আপনি আস্তে আস্তে সংকুচিত হয়ে আপনি ডিপেন্ডেন্ট একটা সেক্টরে দাঁড়িয়ে গেলেন। চীনারা নিজ দেশ থেকে ক্রয়াদেশ অনুযায়ী বিনা শুল্কে কাঁচামাল এনে এফওসি ভিত্তিতে পোশাক সেলাই করে মজুরি পরিশোধ এবং যৌথ বিনিয়োগ ও ভাড়ায় কারখানাগুলো চালাচ্ছেন। তারাও বলছেন বাংলাদেশে ব্যবসা করা কঠিন। বাংলাদেশে ব্যবসা করে আমি আনন্দিত, তবে এখানে হয়রানিও আছে। অনেক প্রতিষ্ঠানের অনুমোদন লাগে, বিভিন্ন কাজের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হয়। বন্দরে পণ্য ওঠানামায়ও সময় ক্ষেপণ করে। অর্থনীতিবিদরা বলছেন বিদেশি বিনিয়োগ ভালো, তবে সরকারি সুবিধা দিয়ে হলেও দেশি শিল্পকে টিকিয়ে রাখতে হবে। কোনো কারখানা আছে যাদের হয়তো তাদের নিজেদের কারণে হচ্ছে বা তারা অর্ডার পাচ্ছেন না, এইটা একটা কারণ হতে পারে। ইনফ্রাস্ট্রাকচারের সাপ্লাই সরকার দিতে পারে, তাহলে কারখানাগুলোকে আলাদা করে দেওয়ার মতন সুযোগ কিন্তু বেইল আউটের সরকারের খুব বেশি নাই। গার্মেন্টস খাতের উদ্যোক্তারা বলছেন এফওসি ভাড়া বা যৌথ নয়, তারা চান দেশে নেই এমন খাতে আসুক বিদেশি স্থায়ী বিনিয়োগ। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে নেত্রকোনার কলমাকান্দায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে মিশে গেছে, ভেঙে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ এবং আমনের বীজতলা। এদিকে পদ্মায় পানি বেড়ে ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। তবে সুনামগঞ্জ, শেরপুর, নীলফামারীতে নদ নদীর পানি বিপদসীমা নিচ দিয়ে বইছে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। নেত্রকোনার কলমাকান্দার 4টি ইউনিয়ন পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। খারনই ইউনিয়নের গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস ও একটি শ্রেণীকক্ষ নদীতে মিশে গেছে। নষ্ট হয়েছে শিক্ষা উপকরণ ও আসবাবপত্র। কোথাও তলিয়ে গেছে ঘরবাড়ি, দোকানপাট ও সড়ক। দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ঢলের পানি প্রবেশ করছে। পানি কিছুটা কমতে শুরু করলেও কলমাকান্দা ও দুর্গাপুরে নদী ভাঙনের ঝুঁকি বেড়েছে। কলমাকান্দার ডাকবাংলো পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। প্রচুর পানি ভাই, এই পানি হয়েছে আমার বাড়িতে, অনেক পানিরা বাড়ি লইছে হালকা। গজারমারি গুরুস্থান হইতে যে গোবিন্দপুর রাস্তার উপরে 3 ফুট, কোনো জায়গায় 4 ফুট এই অবস্থায় পানি আছে। হঠাৎ করে 1 ঘন্টার ব্যবধানে চুরমার হয়ে গেছে আমাদের এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি আমাদের এই 2টা গ্রামের মধ্যে 3টা মসজিদ,
এমনকি একটি প্রাচীনতম একটা কবরস্থান, অনেক জমি নষ্ট হয়েছে, যে ধানের বীজ যে ফলাইছে সবগুলো নষ্ট হয়ে যাবে। কমতে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক জানান, সুরমা নদীর পানি কমে শহরের নবীনগর পয়েন্টে বিপদসীমার 43 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পদ্মায় অব্যাহত পানি বেড়ে ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল জানান, মঙ্গলবার ভোর থেকে পানি বেড়ে পন্টনে ওঠার সংযোগ সড়ক তলিয়ে যায়। এখন যে পানি বাড়তেছে, যার কারণে আবার হাই ওয়াটার একটা ঘাট তৈরি করা হয়েছে, ওটা যদি আর একটু নাব্যতা বাড়ে তখন ওটাই ব্যবহার করা হবে। কিন্তু এখন যেতে পারছে না কেন? আসলে এখনো যেতে পারছে না, মানে ওটা এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি। শেরপুরে চেল্লাখালী, সোমেশ্বরী ও মহারশী নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে, তবে পাহাড়ি ঢলে ঝিনাইগাতি ও নালিতাবাড়ির নিচু এলাকা তলিয়ে গেছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে তিস্তা নদীর পানি। হাসিবা আলী বর্ণা, ৭১। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘড়িয়ায় বাহাদুরতলার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৩ জন হলেন হাসিনা বেগম, আশা খাতুন, তার মেয়ে মিম। সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, সকালে হাসিনা বেগমের বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়েছিল। ওই মই দিয়ে ওঠার সময় তারা ৩ জন নিহত হয়। সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 7 মাস বয়সী এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে 2 বছর 2 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 105 জনে। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকিরা সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার 36 জন, সুনামগঞ্জে 47 জন, মৌলভীবাজারে 12 জন এবং হবিগঞ্জে 10 জন রয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 273 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে মারধরের ঘটনায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। তারা জানায়, পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিকিট না কাটা যাত্রীদের কাছ থেকে সরকারি রসিদ ছাড়া টাকা নিয়ে ছেড়ে দিচ্ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফোরকানের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি মারধর করেন সুজন নামের এক টিটি। এছাড়া তাকে গন্তব্যের আগেই স্টেশনে নামিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা বলেন, সুজনকে হাজির করে আইনি ব্যবস্থা নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন একাত্তরের।